এই বৈষম্য বিরোধী নামে যে লুটপাটগুলো হচ্ছে এলাকায় এলাকায়, জেলায় জেলায়, এখানে দেখতে পাচ্ছি সার্জিসরা খুবই গণধুলাই খাচ্ছে এবং তাদের উপর সাধারণ জনতা ঝাঁপিয়ে পড়েছে। এদিকে আজ সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে তুলপাড় দেশ। সার্জিস হাসনাতরা তুপের মুখে 5 সমন্বয়ক গ্রেপ্তার হওয়াতে আবারও দেশে ধ্বংসলীলা চলছে, চারদিকে জরুরি অবস্থা জারি। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। আমাদের এই যুদ্ধ মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই আমরা যারা ভূমিকা ছিলাম, আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে, আজকের নায়করা ভিলেনে পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিলে তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? আগে স্লোগান শুনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি দালালি না রাজপথ। শুধু স্লোগান দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে। এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন, সারা দেশে চাঁদাবাজি হচ্ছে। বিএনপির তৃণমূলের লোকজন চাঁদাবাজি যে করছে সেটা তো মিথ্যা নয়, সেটা সত্য। তো কখনো কখনো তারাও তো চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন। এবং ডক্টর ইউনূসের এখন যে বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ থেকে যাচ্ছে। উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে। আপনারা খবর নিয়ে দেখবেন অফিসে গিয়ে সত্যি সত্যি উপদেষ্টারা উপস্থিত আছেন কিনা, তারা কারা পদত্যাগ করেছেন। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই উপদেষ্টা পদত্যাগ না করে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য। একদিকে উপদেষ্টাদেরকে সাধারণ মানুষ হুমকি দিচ্ছে পদত্যাগের জন্য, অন্যদিকে সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে দেশের মধ্যে চাঁদাবাজি করার জন্য। দর্শক শ্রোতা, গতকাল সন্ধ্যার সময় আপনারা দেখেছেন যে 5 জন সমন্বয়ককে পুলিশ গ্রেপ্তার করে এক নেতার বাড়িতে চাঁদাবাজি করার জন্য। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সার্জিস, হাসনাত, নাহিদ তাদের উপর কঠিন প্রভাব পড়তেছে এবং দেশটা আবারও উত্তাল হয়েছে। যেইভাবে 2024 সালে প্রত্যেকটা শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ সমন্বয়কদের উপর কি প্রভাব পড়ে এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি কি পদক্ষেপ নেন, তার পদক্ষেপটি দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে। সেই সব পদযাত্রায় এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে। মূলত তারা বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। বিএনপির তৃণমূলের লোকজন চাঁদাবাজি যে করছে সেটা তো মিথ্যা নয়, সেটা সত্য। সুতরাং নাহিদ ইসলামরা এনসিপির পদযাত্রায় সত্য কথাই বলছেন, সত্য কথা বারবার বলছেন। চাঁদাবাজিতে ছেয়ে গেছে, এমন দেশটা চায় না, এদেরকে রুখতে হবে, এই কথাগুলো বলছেন। কিন্তু কখনো কখনো তারাও তো চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং তাদের চাঁদাকে তারা ডোনেশন বলছেন, চাঁদা বলছেন না, তারা ডোনেশন নিচ্ছেন এমনটা বলছেন। সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে কেউ নিলে চাঁদা, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে ইয়ানত আর কেউ নিলে হাদিয়া। অর্থাৎ সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়, টাকা নেওয়ার সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। রাজনৈতিক দল যখন চেঞ্জ হয়ে যায় তখন সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। এভাবেই চলছে আমাদের রাজনৈতিক চাঁদাবাজি, রাজনৈতিক ইয়ানত কিংবা রাজনৈতিক হাদিয়া কিংবা রাজনৈতিক ডোনেশন। কেউ কাউকে কথা বলতে কিন্তু ছাড়ি না। কিন্তু একবার কি ভাবি যে অভিযোগটা অন্যকে আমি করছি সেই অভিযোগটার ব্যাপারে অভিযুক্ত আমি নিজেও, আমার নিজের লোকজন, আমরাই এই কাজগুলো করছি এবং বারবার সেই অভিযোগগুলো যখন আসে তখন সেই অভিযোগগুলো খণ্ডাবেন কী করে? নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা, তিনি সহ বেশ কয়েকজন এবার 1 কোটি টাকা চাঁদা চেয়ে 10 লাখ টাকা নিতে গিয়ে, দফা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হন তখন আমাদের স্বপ্ন কলঙ্কিত হয়, আমাদের স্বপ্ন হোঁচট খায়। নাহিদ ইসলামরা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু নাহিদ ইসলামের ঘনিষ্ঠরা যখন চাঁদাবাজি করছেন তখন আমাদের স্বপ্ন ভুলণ্ঠিত হয়। কি হলো আবার সেটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। পত্রিকার খবর থেকে জানার চেষ্টা করব যে কারা এবার 1 কোটি টাকা চাঁদা চেয়ে ধরা পড়লেন এবং শেষ পর্যন্ত অবস্থাটা কি হলো, কি পরিচয় তাদের। বলছিলাম সেই চাঁদাবাজির কথা। কেউ কারো নাই ছাড়ে সমানে সমানে, মানে যে যাওয়ার মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে, কিন্তু অভিযোগ করছে একজন আরেকজনকে, অভিযোগ করেই যাচ্ছে, চাঁদাবাজি থামছে না। গতকালকেই বিএনপি নেতা মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন ঘুষ দিতে হয় 5 লাখ টাকা। এই হচ্ছে আমাদের পরিবর্তন। কি বলছে গণমাধ্যম, একটু শিরোনামটা দেখে নিন। দাবি 1 কোটি, 10 লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়ক সহ 5 জন।
সেই খবরের ভেতরের খবরটা যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ 5 জন। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ককে একটু চিনে নেওয়া যাক। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে, ছবিগুলো একটু দেখে নিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে একটা পোস্ট, একটা না অনেক পোস্ট ভাইরাল হয়েছে। একজন একটা পোস্টে লিখেছেন যেখানে সেই চাঁদাবাজের অভিযোগ যার নামে এসেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তার সম্পর্কে একটা পোস্ট শুধু আপনাদের পড়ে শোনাই। সেখানে লেখা হয়েছে, পোস্ট যিনি দিয়েছেন তার নাম হাইড করেছে আমরা, সেখানে লেখা হয়েছে চাঁদাবাজি অথবা মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নেতৃত্বে গুলশানে সাবেক মহিলা এমপির বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। আজ চাঁদার টাকা আনতে গেলে রিয়াদ সহ 5 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এখন তারা গুলশান থানা হেফাজতে আছে। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সেই পোস্টে যেটা সব থেকে দুঃখজনক এবং কষ্টের ব্যাপার যে এই নেতা নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি টক শো করছেন, এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন। সেই টেলিভিশনের টক শোতে কপালে পটি মেরে তিনি অংশগ্রহণ করছেন। আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই ছেলেগুলো যখন চাঁদাবাজির সঙ্গে জড়াচ্ছে তখন তো প্রশ্ন আসেই যে আমরা কোন পথে আছি, আমরা কি ঠিক পথে আছি? আমরা শুধুই বিএনপিকে দোষারোপ করছি, আমরা কি করছি? গণমাধ্যম আরও কি বলছে? গণমাধ্যম বলছে যে পরে 10 লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গুলশানের 83 নম্বর রোডে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতদের গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে, এটা গত রাতের কথা। ওসি গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা 1 কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে 10 লাখ টাকা দেওয়া হয়। ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা, ডক্টর ইউনূসের এখন যে বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ থেকে যাচ্ছে। উপদেষ্টারা একে একে পদত্যাগ করছেন এবং আমি যা বলছি আপনারা খবর নিয়ে দেখবেন অফিসে গিয়ে যে সত্যি সত্যি উপদেষ্টারা উপস্থিত আছেন কিনা। আমি শতভাগ গ্যারান্টি নিয়ে আপনাদের এই খবরটা দিচ্ছি। তারা কারা পদত্যাগ করেছেন? শিক্ষা উপদেষ্টা CR আবরার, যিনি 2 দিন আগেও বলেছেন ওপর ওরা নির্দেশ ছাড়া আমি পদত্যাগ করবো না, তিনি পদত্যাগ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র দাস, মুক্তিযুদ্ধ বিধায়ক উপদেষ্টা ফারুকি আজম, এই যে 3 জন পদত্যাগ করেছেন, এই পদত্যাগপত্র স্বীকৃত হয়নি। মানে ইউনূস সরকার তার পদত্যাগপত্র তাদের স্বীকার করেনি, কিন্তু গত 3-4 দিন যাবৎ তারা অফিসে আসছেন না। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এই 3টে দপ্তরে যান, গিয়ে এই 3টে দপ্তরে আপনারা উপস্থিত হয়ে দেখুন যে আপনাদের উপদেষ্টাদের এই 3 জনকে আপনারা পান কিনা। তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এখন ডক্টর ইউনূসের যে অবস্থা, ডক্টর ইউনূস শোনা যাচ্ছে তো ডক্টর ইউনূস তো ঘরবন্দি হয়ে গেছেন। আসলে উনি ঘরবন্দি নেই, উনি এখন রাতে যমুনায় থাকছেন না, ছুটে ছুটে বেড়াচ্ছেন। বেচারা ছুটতে 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 রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। ব্রিগেডিয়ার জেনারেল কামরুল এহসান খান PSO, যিনি পাকিস্তানের যোগাযোগ করছেন, তিনি এখন আর বলছেন পাকিস্তান আমি জানি না ভাই, আমি এসবের মধ্যে নেই। যে যা পাচ্ছে করুক, যে যা পাচ্ছে বলুক, আমি এসবের মধ্যে নেই। ফলে এখন এই যে চারদিক দিয়ে ঘিরে আসছে, একে একে পদত্যাগ করছে, তারপরে নিজে থাকতে পারছে না, দৌড় রক ছিঁড়ে যাচ্ছে। শুধু কি তারা বাঁচাবে? কারা বাঁচাবে? তো এনসিপির এক নেতা, তার অবস্থা দেখুন, ছুটতে ছুটতে পায়ের জুতো খুলে গেছেন। কোন রকমে তাকে পোহরা দিয়ে গিয়ে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। এরা নিজেরাই এখন সেফ নয়, এরা প্রত্যেকে কিন্তু বাড়ি থাকছে না, সব গিয়ে এরা উঠছে সব ওই ক্যান্টনমেন্ট পুরো ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আমি যেটা বলি তার নেতাদের ভিড়ে ভর্তি হয়ে গেছে। এখন থাকার জায়গা নেই। ওর সঙ্গে ছোটখাটো আরো যে সমস্ত নেতা পেতা আছে না, তারাও এখন সমস্ত গিয়ে দৌড়চ্ছে। কি অবস্থা রে ভাই! এখন তো ভারত তো বাংলাদেশে শুধু সফট ডিপ্লোম্যাসি করছে। এই সফট ডিপ্লোম্যাসি এখনো পুরোটা শুরু হয়নি। আমি ভারতকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, কিন্তু আর কি করা উচিত? ফলে এরপরেতে ডক্টর ইউনূস কি করে যমুনায় নিশ্চিন্তে থাকবেন আপনি বলুন? তাহলে দৌড়াতে হবে না? তারপরে আবার ভারত যদি টুক করে, আমি যেটা বলেছিলাম, যদি একটা মিসাইল যদি মেরে দেয় বা কামাকাজি ড্রোন যদি মেরে দেয়, তাহলে পরে তার কথাই নেই। ইউনূস এখন ভাবছে যে আমাকে মারার জন্য ভারত প্ল্যান করেছে। এবং তিনি কি করেছেন, তিনি আর একটা গোপন খবর আপনাদের দিই, তিনি ফ্রান্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্রান্সে যোগাযোগ করে তিনি ওখানে আশ্রয় চেয়েছিলেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ম্যাক্রো সরকার নাকচ করে দিয়েছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, কোনো একটা দেশ
ইউনূসকে যদি বলে যে আমরা তোমাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, উনি 24 ঘন্টা কি 12 ঘন্টার মধ্যে ফ্লাইট ধরবেন, ধরে বাংলাদেশ ছাড়বেন। কিন্তু ভারত এক্সিট দেবে না। আমি আগেও বলেছি, আজও বলছি, ভারত এক্সিট দেবে না। আমরা লক্ষ্য করেছি ম্যান পাওয়ারের ব্যবসা সে চালু করছে, গ্রামীণ ম্যান পাওয়ারের ব্যবসা। আমরা লক্ষ্য করেছি ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ইউনিভার্সিটি সে লাইসেন্স নিয়েছে, তো তার একের পর এক ব্যবসা বাণিজ্য সফলভাবে চালিয়ে যাচ্ছে। দেশ কোথায় চলছে, দেশ কিভাবে যাবে সেটা তো তার দেখা উচিত ছিল। আমরা আজকে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে আগামীতে যদি এই আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই উপদেষ্টা পদত্যাগ না করে, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সেই সকল বিষয়ে তার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আজকে দেখছি সে একজন এনজিও কর্মী, তাকে এনে আজকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ জানাই, এবং আমরা অতি সত্ত্বর যদি এই স্বাস্থ্য উপদেষ্টাকে যদি অতি দ্রুত পদত্যাগ না করা হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ডক্টর ইউনূস স্যার, আপনি যখন আসছেন তখন বলেছিলাম আপনাকে যে আপনি ফেল করলেন বাংলাদেশ ফেল করবে, কিন্তু 1 বছর 8 তারিখে আপনি শপথ নিয়েছেন। কি করেছেন আপনি? 8 তারিখে প্রত্যেকটা উত্তর দেবেন। আজকে যে পদত্যাগ নিয়ে এসেছেন এই লিবার পার্টির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আমরা শুধু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের সংগঠন থেকে এই তাদের সাথে সমর্থন জানিয়ে আমরা আপনাদের এই পুরো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিপ্লবী সরকার বলেন, পরবর্তী সরকার বলেন, সবার কাছে 8 তারিখে জানতে চাইবো আপনারা কি করেছেন, 5 কোটি টাকা এনেছেন, এখন এন্টার করেছেন। আপনারা সবাই জানেন আজকে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি, একজন উপদেষ্টার পদত্যাগের জন্য, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। আমরা জানি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবী সরকার। এই সরকার গঠন করা হয়েছে হঠাৎ করে, কোনো যোগ্যতার বিচার না করে, কোনো উপদেষ্টাকে দেখা গেছে যে তারা দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা বিচার না করেই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে পদে বসানো হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বোন একটা প্রশ্ন করে গেছে, আপনারা এক বছরে কি করতে পেরেছেন তার জবাব নিব 8 তারিখে। 8 তারিখ আসতে অনেক দেরি, আমরা এখনই আপনার কাছে জবাব চাই। আপনার উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তারা কতটুকু সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে। কেন বৈষম্য বিরোধী বিলুপ্ত করেছিল? কারণ বৈষম্য বিরোধীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করেছিল, লুটপাট করেছিল। ওই যে একটা ঘোষণা দিল বৈষম্য বিরোধী নামে আর কিছু নাই, এটা ছিল একটা আই ওয়াশ, মানুষের চোখে ধুলা দেওয়া, যাতে করে এই বৈষম্য বিরোধী নামে যে লুটপাটগুলো হচ্ছে এলাকায় এলাকায়, জেলায় জেলায়, এগুলোর দায় তাদের উপর না আসে। তাহলে তারা যদি এটা বিলুপ্তই করে, তাহলে এটার কাউন্সিল কেন করলো তাদের অফিসে, তাই না? এখন ওই তো তারা আসলে তাদের রাজনৈতিক সেটেলমেন্ট নাই, তারা কি করবে বুঝতে পারছে না। ঠিক আছে, ওই মানে এমনি অল্প সময় জনপ্রিয়তা পেয়েছে, তো শেখ হাসিনার রেখে যাওয়া মিডিয়া তাদেরকে অনেক বেশি মানে উপরে তুলেছে। এটা ওই সময় একটা পলিসি ছিল যে কাদেরকে ফোকাস করবে। সত্যিকারের গণ অভ্যুত্থানে যে লড়াই করা মানুষগুলো, তাদেরকে গণমাধ্যম ফোকাস করেনি ওই সময়। যারা শেখ হাসিনার সাথে আপোষ করেছিল, হ্যাঁ, যারা হলো ডিবির ইয়েতে গিয়ে ভাত খাইলো, বিরিয়ানি খাইলো, তাদেরকেই মিডিয়া ফোকাস করেছে। কিন্তু সত্যিকার অর্থে যারা চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ, গণ অভ্যুত্থানে জেল জুলুম নিপীড়নের শিকার হচ্ছে, তাদেরকে গণমাধ্যম ফোকাস করেনি। এইটাই একটা ওই অল্প সময়ে মানে জনপ্রিয়তা পাইলে ওটা ধরে রাখা যায় না, সেটা যদি লজিক্যাল না হয়। হ্যাঁ, এই যে নামগুলো শুনছেন, কিসের মাধ্যমে শুনছেন? কোনো এক জায়গায় গিয়ে লড়াই করছে সেজন্য শুনছেন? বলেন, এক্স্যাক্টলি 5 তারিখের আগে কাউকে চিনতেন না। আর্টিফিশিয়ালি এই মানুষগুলো সামনে ফোকাসে চলে আসছে হঠাৎ করে, যেটা প্রাসঙ্গিক ছিল না, তাই না? গণ অভ্যুত্থানে আমরা এই সমাজে দেখেন 17 তারিখ কী ছিল? 17 তারিখ ছিল আত্মসমর্পণ দিবস। আপনারা জুলাই গণ অভ্যুত্থানকে এভাবে দেখবেন, 17 জুলাই ছিল আত্মসমর্পণ দিবস। কারা আত্মসমর্পণ করেছে? হাসনাত সার্জিসরা আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করে বলেছিল এই ভাঙচুরের দায় তারা নেবে না, ঠিক আছে? এবং তারা আন্দোলন বন্ধ করে ইউনিভার্সিটি ছেড়ে সবাই ঘরে চলে যাচ্ছিল। এবং ওই সময় আমরা 18 তারিখে আমরা এই যে নতুন স্বাধীনতা বলে না, নতুন বাংলাদেশ, সেই নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম 18 তারিখে। আমরা বলেছি দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় হয়ে গেছে, ব্যানার ফেস্টুন দেওয়ার কাজ হবে না, লাঠি হাতে নাও, এটা আমরা বলছি 18 তারিখ। তো জুলাইকে সত্যিকার ঘটনা দিয়ে যদি অনুবাদ করেন মানে, তাহলে আপনারা বাস্তবতাটা বুঝতে পারবেন। তারা আর ওই মানে যুক্তি, টকশো, তারপরে এগুলো দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না, ঠিক আছে? এগুলো দিয়ে আর টিকবে না সত্যি, এবং তারা এতিম হয়ে যাবে যেদিন নির্বাচন হবে না। এই নির্বাচনের পর থেকে এই যে বিভিন্ন ফটকা আছে যারা সারাক্ষণ ফটর করে, এই নির্বাচনের পরে সবাই এতিম হয়ে যাবে, ঠিক আছে? সবার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, দেশ সুশৃঙ্খল জায়গায় আসবে, সচিবালয়ে গিয়ে ওই লুটপাট করতে পারবে না। আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। চিৎকার করে গলা ফাটাচ্ছেন, ঢাকা না দিলে তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? আগে স্লোগান শুনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি, দালালিনা রাজপথ। শুধু স্লোগান দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা 36 জুলাই আর চাই না, আমাদের রক্তাক্ত জুলাই আমরা চাই না, আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে সেই সময় আমরা আর চাই না। কিন্তু আমরা দেশের গুণগত পরিবর্তন চাই, আর সেই গুণগত পরিবর্তনের জন্য এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটি দীর্ঘস্থায়ী বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ছাত্ররা যারা রাজনীতি করছে গত 1 বছরে,
তাদের রাজনীতিও এখন ওই স্লোগান নির্ভরই আছে। আগে স্লোগান শুনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি, দালালি না রাজপথ ইত্যাদি। আই এম সরি, শুধু স্লোগান দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে, যার একটা প্রমাণ দিয়েছেন। আপনার পুরো নামটা আমি একটু উচ্চারণ করতে চাই, রাফেজ সালমান রিফাত। আই স্যালুট ইউ, আপনি যে এই বক্তব্যটি দিয়েছেন। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে এখন এই ধরনের কথা প্রত্যাশা করি। এই শুধু ঢাকা, আপনি চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিল্লি, তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? ডক্টর আতিক মুজাহিদ বসে আছেন, আমরা কয়েক মাস আগে সিলেট বিশ্ববিদ্যালয়ে আমি কি বক্তব্য দিয়েছি। আমাদেরকে কৌশল ঠিক করতে হবে। আপনারা কি কোনো সেল করেছে আমি জানি না, ছাত্ররা কি কোনো গবেষণা সেল করেছে যে দিল্লি? গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে সমন্বয়কদের চাঁদাবাজির বিষয়ে অনেক কথা হয়, তারা যে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে। এখন দেখা যাচ্ছে তাদের যে সমন্বয়ক রয়েছে তারাই চাঁদাবাজি করতেছে, এটা নিয়েই কিন্তু বিশেষ করে কথা হয়। গাইজ এই বিষয়গুলো মানে এতক্ষণ আপনাদেরকে এই বক্তব্যগুলো যে দেখিয়েছি, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।